সমৃদ্ধ জেলা মুর্শিদাবাদ, আর এই মুর্শিদাবাদ জেলার নজরকাড়া হেভি ওয়েট কেন্দ্র বহরমপুর। বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী উত্তাপ ঠিক কতটা পৌঁছেছে, কি বলছেন বহরমপুরের মানুষ, তা জানতে আজকে আমরা পৌঁছে গেছি বহরমপুরের কাশিম বাজারে। শুনবো বহরমপুরের মানুষের কি বক্তব্য। অধীরগড় মুর্শিদাবাদ, 5 বারের জয়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবারও তিনি প্রার্থী হয়েছেন এবং তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান এবং বিজেপির চিকিৎসক নির্মল কুমার সাহা। প্রতিপক্ষরা রয়েছেন অধীর রঞ্জন চৌধুরীর এক্স ফ্যাক্টর এবার কাজ করবে কিনা। ত্রিমুখী লড়াই মূলত এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে, টান টান হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় বহরমপুর, আর সেই উত্তাপ খুঁজতে আমরাও পৌঁছে গেছি বহরমপুর। নমস্কার, লোকসভা লোকাল নিয়ে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি অন্যতম নজরকাড়া হেভিওয়েট কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্রে, আর আমি রয়েছি কাশিম বাজারে। নির্বাচনী উত্তাপ বুঝতে চলে এসেছি। রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। কংগ্রেসের শক্ত ঘাঁটি অধীর রঞ্জন চৌধুরীর গড় বলা হয়ে থাকে, কিন্তু এবার এই একই হিসেব থাকবে? 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নিজের জায়গায় এবারও ধরে রাখতে পারবেন, নাকি এবার হিসেব নিকেশ কিছুটা আলাদা হবে? কংগ্রেসের কাছেই প্রথমে যাই, কি মনে হচ্ছে? কোনো সম্ভাবনা নেই, 100% ডবল হ্যাট্রিক হবে। এত কনফিডেন্স কিসের জন্য? আমাদের কনফিডেন্স আছে যে বিগত 1998 সালের পর থেকে বহরমপুর শহরে যেদিনকে এমপি হয়েছে 98 সালে অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের যে ভৌগোলিক মানচিত্র, সেই ভৌগোলিক মানচিত্রটাই বদলে গেছে। 98 সালের বহরমপুর আর আজকে 24 সালের বহরমপুর, আসমান জমিন ফারাক। এর মূল কারিগর বহরমপুরের ভূমিপতি অধীর রঞ্জন চৌধুরী। কি মনে হচ্ছে ইউসুফ পাঠান টক্কর দিতে পারবে? অবশ্যই, আমরা 100% আশাবাদী। এখন এখানকার সাংসদ 5 বছর ধরে 5 বারের সাংসদ। এই 25 বছরে আমাদের তো দেখতে পাচ্ছি না ওনার এমন কোনো কাজ উনি করেননি যার জন্য ওকে বারবার নির্বাচিত করতে হবে। আমরাও একটা সময় কংগ্রেস পার্টিটা করেছি, কিন্তু আমরা যখনই দেখেছি এই রক্তমাখা সিপিএমের হাত ধরেছেন এখানকার সাংসদ, তারপর থেকে আমরা তৃণমূল দলে যোগদান করে আমরা এখন আশাবাদী যে এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো টক্কর দেওয়ার কোনো রাজনৈতিক দল নেই। তৃণমূল কংগ্রেস বলছে যে তারা সমানে সমানে টক্কর দিতে পারবে। আপনার কি মনে হচ্ছে? অধীর রঞ্জন চৌধুরী, তার একটা এক্স ফ্যাক্টর রয়েছে, তিনি 5 বারের জয়ী সাংসদ। ইউসুফ পাঠান ক্রিকেটীয় জনপ্রিয়তা, আলাদা একটা ফ্যান ফলোয়িং, আলাদা একটা তার একটা রয়েছে জায়গা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের প্রার্থী নির্মল কুমার সাহা চিকিৎসক, উনি কতটা লড়াই দিতে পারবেন বলে মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে এখন ভোট হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নয়নের নিরিখে। গোটা দেশ এটা জানে নরেন্দ্র মোদীজি দেশটাকে কোথায় ছিল আর কোথায় পৌঁছে দিয়েছেন। আর আপনি যে 25 বছরের সাংসদের কারিজমার কথা বলছেন, অনেক আগেই বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ ওনাকে ছুঁড়ে ফেলেছে। আজকে বহরমপুর মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, যিনি প্রতিনিধি কংগ্রেসের, উনি জানেন না যে আজও ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া জেলার মধ্যে মুর্শিদাবাদ আসে। 25 বছরের সাংসদ, উনি রাজ্যটাকে পিছিয়ে দিয়েছেন। আর আপনি তৃণমূলের প্রার্থীর কথা বলছেন, আমি নাম নিতে চাইছি না, উনি ওনার জায়গায় যথেষ্ট খ্যাতিমান, এটা আমি অবশ্যই স্বীকার করি। কিন্তু ভোট রাজনীতি বা আজকে উন্নয়নের যে রাজনীতি চলছে ভারতীয় জনতা পার্টির, এখানে ওনারা কেউই টিকতে পারবেন না। এখানকার যিনি ভূমিপুত্র, বিশিষ্ট সমাজসেবী, খ্যাতনামা চিকিৎসক ডক্টর নির্মল কুমার সাহাকে দেখে এবং নরেন্দ্র মোদীজির উন্নয়নের নিরিখে মুর্শিদাবাদবাসী ভোট করবে। ভূমিপুত্র তো অধীর রঞ্জন চৌধুরীও, কংগ্রেস বলছে ভূমিপুত্র তো অধীর রঞ্জন চৌধুরীও। একদম তাই, কিন্তু উনি 25 বছরে কি করেছেন? এই জেলাটাকে পিছিয়ে দিয়েছেন। আজকে আপনি দেখুন, ভাগীরথীর ভাঙন রোধের জন্য কোনো স্থায়ী ব্যবস্থা কিছু করেননি। আজকে নসিপুরের রেল ব্রিজ এতদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, চুয়াপুরের ওভারব্রিজ বন্ধ। যারা ভূমির জন্য লড়াই করেছে, ভূমিকেই রোধ করতে পারেনি গঙ্গার ভাঙন, তাহলে নিরপেক্ষিন প্রকল্প কোথায় করুক? সে বিষয়ে আমাদের বিরোধী কমেন্ট দিক। গঙ্গা ভাঙন বড় সমস্যা। অধীর রঞ্জন চৌধুরী 25 বছর ধরে রয়েছেন সাংসদ, 5 বারের জয়ী সাংসদ, কিন্তু কাজ তিনি কিছুই করেননি। এগুলো যে যারা বলছে তারা ঠিক কথা বলছে না। আজকে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী কী কাজ করেছে আর কী করেনি, এটা গোটা ওনারা কি বিজেপির প্রতিনিধি কি বলল আর তৃণমূলের প্রতিনিধি কি বলল তাতে কিছু যায় আসে না। বহরমপুরের মানুষ কি বলছে সেটা 4 জুন যখন খুলবে ব্যালট বাক্স, তখন তার প্রতিফলিত হয়ে যাবে। কাদির মাস্টার প্ল্যান, কাদির যে ভাঙন রোধ, সেই টাকা কে নিয়ে এসেছিল? অধীর রঞ্জন চৌধুরী নিয়ে এসেছিল। আজকে মুর্শিদাবাদের বিভিন্ন ভাগীরথীর বিভিন্ন জায়গায় নসিপুর ব্রিজ কার চেষ্টাতে হয়েছিল? তৎকালীন কংগ্রেস গভর্নমেন্ট সরকার ছিল, লালু প্রসাদ ছিল রেলমন্ত্রী,
উনি অধীর রঞ্জন চৌধুরীর সহায়তায় উনি এসে নসিপুর ব্রিজের শিলান্যাস করেছিলেন এবং পরবর্তীকালে যে জিনিস জটগুলো আটকে ছিল, যে কাজগুলো আটকে ছিল সামান্য 100-150 মিটার, যে কাজটা তার জন্য অধীর রঞ্জন চৌধুরীর অবদান যথেষ্ট এবং অধীর রঞ্জন চৌধুরী ছিল বলি তো উনি এমন উন্নয়ন করেছেন, বাংলায় শূন্য হয়ে গেছে, একটাও আপনার এমএলএ নয়, এবার এমপিও সব শূন্য হয়ে যাবে, দুটো ছিল, এই দুটো এবার শূন্য। আপনাদের প্রার্থীকে নিয়ে কি বলবেন? আমাদের প্রার্থী তো এবার জিতছে, আমরা 100% নিশ্চিত। কিসের জন্য এত কনফিডেন্স? রাজনীতির ক্ষেত্রে উনি নতুন মুখ, ওনার সামনে অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন যিনি 5 বারের জয়ী সাংসদ, চিকিৎসক নির্মল সাহা রয়েছেন। নির্মলবাবু অবশ্যই একজন ভদ্রলোক, একজন ডাক্তার, আমাদের শহরের নামকরা ডাক্তার। তারা দুজনেই এখানকার ভূমিপুত্র। দেখুন, গোটা বাংলা জুড়ে কিন্তু ভোটটা মমতা ব্যানার্জিকে দেখে, আমাদের 42টা সিটেই ক্যান্ডিডেট কিন্তু মমতা ব্যানার্জি। অতএব মমতা ব্যানার্জির যে ডেভেলপমেন্ট, মমতা ব্যানার্জির যে জনমুখী প্রকল্পগুলো, মানুষ এখন সাধারণ মানুষের মধ্যে, এখানেই প্রচুর বিজেপি কংগ্রেসের লোকেরা আছে যারা আমরা দেখেছি দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিতে, স্বাস্থ্যসাথীর কার্ড নিতে করতে আমরা দেখেছি। অতএব আমরা আশাবাদী যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে, তার জন্য আমরা আশাবাদী যে আমাদের প্রার্থী জিতবে। আজকের ডেটে অধীর চৌধুরী যে ডেভেলপমেন্ট বলছে, সবচেয়ে বড় গোটা ভারতবর্ষে 1 নম্বর প্ল্যাটফর্মের সাথে কাউন্টার থাকে। আপনাদের সবচেয়ে মানে মুর্শিদাবাদ থেকে পিছিয়ে দেওয়ার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই যে রেল মানে ওয়াগান। আপনি দেখুন গোটা ভারতবর্ষে 1 নম্বর প্ল্যাটফর্মের সাথে 1 নম্বর টিকিট কাউন্টার, টিকিট ঘর থাকে। আমাদের কি হচ্ছে 3 নম্বরে গিয়ে ট্রেন ধরতে হয়। সব অধীর চৌধুরীর প্ল্যান। অধীর চৌধুরী নিজের স্বার্থের জন্য, নিজের বাড়ি বাঁচানোর জন্য ওই রেলকে আমাদের অধীর চৌধুরী নিজের স্বার্থে আজকে রেলটাকে খেয়েছে, স্বার্থে এরা ভোগ করেছে, রাজনীতিকে সবসময় ইউজ করেছে। এবারে লোকসভা ভোট হবে তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে। গোটা বাংলার মানুষ জানে আজকে যেটা বলছে বিজেপিকে ভুল করে ভোট দিয়েছিল, আজকে তৃণমূল এটা বুঝতে পারবে। ভারতবর্ষের 18টা রাজ্যে বিজেপি আছে, নরেন্দ্র মোদীজির উন্নয়নে ভরসা রেখেছে গোটা দেশের জনতা। এবং আজকে যে ভোট হবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এবং কংগ্রেসের যে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি তার বিরুদ্ধে। দিদি কাশিমবাজার স্টেশনে তো অধীর চৌধুরী রেলের মন্ত্রী না, কাশিমবাজার স্টেশনের রেলমন্ত্রীও আমাদের মাননীয় যে কেন্দ্রীয় মন্ত্রী তিনি, তার পরিকল্পনা তারই। এইবার কাশিমবাজার মতন ডি ক্যাটাগরি স্টেশনে আমাদের এখানে লিফট বসিয়েছেন অধীর চৌধুরীর এমপি কোটার ল্যাট থেকে, আরও একজন বসছে। এই কথাগুলো যেগুলো বলছেন ওনাদের নিজেদের মতন করে বলছেন। এই যে এখানে যে দুটো প্রার্থী, এক হচ্ছে ইউসুফ পাঠান, ইনি ভারতবর্ষের জাতীয় দলের ক্রিকেটার এবং ভালো ক্রিকেটার, এ নিয়ে কিছু বলার নেই। কিন্তু আপনার ওনার রাজনৈতিক কোনো দূরদর্শিতা নেই। উনি গুজরাট থেকে এসছেন, মোদি আর দিদির সেটিংয়ে ওনাকে পাঠানো হয়েছে এখানে। বিগত বিধানসভায় দেখা গেছে বহরমপুর বিধানসভা দেখেছে কংগ্রেস বিজেপি সেটিং, নালে ওই 3rd পজিশন কংগ্রেস চলে গেছে, বিজেপিকে এবার 2nd পজিশনে ফেলে দেবো। বিজেপি বলছে লড়াই এবার তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি যখন হয়েছে তার আইন ব্যবস্থা আছে, চলছে। আজকে 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে দিচ্ছে। আর আজকে আমাদের চিফ মিনিস্টার গতকালকেও বলেছেন আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন, শ্বেতপত্র প্রকাশ করতে বলুন না, তাহলে তো দুর্নীতির কথা বিজেপি বলছে, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত লোক ওনাকে নিয়ে গিয়ে তো ওনাকে হোয়াইট করে ফেলছে ওয়াশিং মেশিনে ফেলে। তাহলে শুভেন্দু অধিকারী কি আজকে ভালো হয়ে গেল? অধীর চৌধুরী আজকে বলছে কংগ্রেস, মুর্শিদাবাদে কংগ্রেস মানে কি অধীর চৌধুরী? কিন্তু কংগ্রেসের যে আত্মাগুলো সিপিএমের এত হত্যা হয়েছিল তাদের কাছে অধীর চৌধুরী জবাব দিতে হবে। এমএলএ সাহেবকে যারা বহরমপুর শহরের মানুষ যে আজকে হিন্দুত্ব কথা বলছে, বড় বড় কথা বলছে যে হিন্দুত্ব, আজকে দাদা যে কথাটা বললেন যে আমাদের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা খুব ভালো ভদ্রলোক উনি, কিন্তু ওনারা যে বিজেপিকে যে বিধায়ককে নিয়ে এসেছিলেন কাঞ্চনবাবুকে, বহরমপুরের মানুষকে বলুন তো ওনাকে কেউ দেখতে পায় কিনা আজকের ডেটে? এই নির্মল বাবুকেই তাই হবে। একটা প্রতিপক্ষ দলের কর্মী আমাদের বিধায়ককে সবসময় দেখতে পাবে, এটাও স্বাভাবিক না। কিন্তু বিধায়কের কাজ করছেন, উনি উন্নয়নের কাজ করছেন। হ্যাঁ, এই রাজ্যে তৃণমূলের গভর্নমেন্ট আছে, আমরা জানি ওনাকে বিভিন্নভাবে উন্নয়নের কাজে বাধা দেওয়া হচ্ছে। স্লোগান সম্বন্ধে একটু যদি ডিটেলসে বলে যে জয় বাংলা স্লোগানটা কোথা থেকে নিয়ে এসছে, জয় বাংলা স্লোগানে এগিয়ে বাংলাকে কোথায় নিয়ে গেছে? লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, স্বাস্থ্যসাথী দিচ্ছি, আমাদের ভিক্ষার দরকার নাই, বাংলা মানুষ ভিক্ষা চাই না, একটা করে চাকরি দেন। এরা বলছে লক্ষ্মীর ভাণ্ডার,
আর এরা বলছে মহালক্ষ্মী 3000 টাকা করে, আমাদের কিছু দিতে হয় না। আমাদের অধীর চৌধুরী হৃদয় আছে। 4 তারিখেও এখানকার মানুষ যারা আজকে বড় বড় কথা বলছে তারা প্রমাণ পেয়ে যাবে ডবল হ্যাট্রিক অধীর চৌধুরী করছে। তিনে তিন দেখে নেবেন। যারা এখন বলছে অধীর চৌধুরীকে বদনাম করছে, তারাই অধীর চৌধুরী খেয়ে মানুষ হয়েছে, এত বড় হয়েছে, বড় বড় কথা শিখেছে অধীর চৌধুরী। কংগ্রেস বলছে 3-3, কংগ্রেস বলছে 3-3। একটা বিধায়ক না এমপি হবে, একটা বিধায়ক আছে বাংলা জুড়ে এমপি হবে। আরে অধীর চৌধুরী মানুষের কাছে পেয়েছে বেশি, করেছে কম। রবীন্দ্র ব্যানার্জি এত ভাতা দিচ্ছে, ওদের গুনতে গুনতে মাথা খারাপ হয়ে যাবে। চাকরি চাই এই দাবি উঠছে। না, নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল রাম মন্দির নিয়ে নয়, কিন্তু বলেছিল 2 লক্ষ চাকরি প্রতি বছর দেবে এবং 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে। এখনো পেয়েছে কি কেউ? এখনো স্টলমেন্ট চালু হয়নি। উনি দিতে পেরেছেন? উনারা যা চাকরির কথা বলেছেন, উনাদের প্রধানমন্ত্রী বলেছিল বছরে 2 লক্ষ করে চাকরি দিবে, দিতে পেরেছে? ভাওতাদি এখানে এসছে 75 সাল পর্যন্ত এরা কোনো ভারতবর্ষের ফ্ল্যাগ উড়ায়নি। এরা 75 যখন সাল, আমাদের 47 সালের পর থেকে 75 সাল এরা RSS বিজেপি কোনোদিন ভারতবর্ষের পতাকা উড়ায়নি। আজকে এরা দেশত্ববোধক কথা বলছে। এরা তো চোর, এরা বাইরে চুরি করে সব পাঠিয়েছে। ওখান থেকে অমিত শাহ আর মোদি এরা ইলেকট্রিক ফান্ডের নাম করে, এরা দেওয়ার নাম করে এদের ব্যাংক ভরছে, আর কিছুই না। বেকারদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুক, আমাদের কারোরই কোনো দয়া নাই, দয়া চাই না। সময় একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। একে অন্যের দিকে দায় ঠেলা চলছে, কিন্তু সাধারণ মানুষ, তাদেরও তো চাকরি চাই, সাধারণ মানুষের সমস্যা রয়েছে, সেই প্রতিশ্রুতি কারা পূরণ করতে পারলো? আজকে তৃণমূলের প্রতিনিধির এটা লজ্জা করা উচিত। উনি চাকরির কথা বলছেন, যে এখানে শিক্ষিত যুবকেরা বছরের পর বছর ধর্নায় বসে থাকে, শিক্ষামন্ত্রী জেলে থাকে, তৃণমূলের প্রতিনিধির লজ্জা পাওয়া উচিত। উনি চাকরির কথা বলছেন। আজকে রাজ্যটার অবস্থা বেহাল করে দিয়েছে। একদম ঠিক কথা, একদম। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূলের যত মন্ত্রী লেভেলে আছে, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, সব জেলে। এবার তাদের মধ্যে যাদের সঙ্গে বিজেপি সেটিং হচ্ছে তারা আর চোর না, তারা ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেল, তারাই দাবি করছে। আজকে যে বিজেপির সঙ্গে যে সভাপতির সঙ্গে শুভেন্দু অধিকারী তৃণমূল দল ত্যাগ করার মূলেও ওই উপর থেকে চাপ সৃষ্টি। আজকে যতগুলো কেস ঝুলছে, একটা বলুন কারো কেসে তার জেল হয়েছে, কোনো কেসে জেল হয়েছে, তারা চাইছে ইডিকে দিয়ে, এনআইকে দিয়ে, তারা এই আমাদের যারা তৃণমূলের নেতা আছে, যারা মন্ত্রী আছে, তাদেরকে বদ্ধ করে তারা একনায়কতন্ত্রভাবে তারা জিততে চাইছে। কিন্তু আমরা এই মুর্শিদাবাদে কোনোদিনই সেটা হতে দিব না। বিজেপিকে বিজেপির ওয়াশিং মেশিনটা ব্যারাকপুর দেখলে বোঝা যায়, ব্যারাকপুর। ওই আমাদের হচ্ছে অর্জুন সিংকে দেখলে বোঝা যায় ওয়াশিং মেশিন কত ভালো। গোটা করোনা কাল যে সময় মানুষের দুর্দিন গেছে, দুয়ার থেকে বেরোতে পারেনি, তখন অধীরবাবুও দিল্লিতে পড়েছিলেন নিজেকে বাঁচাতে, আর বিজেপির কাউকে দেখা যায়নি। একমাত্র আমাদের নেতা নারুগোপাল মুখার্জি নিজের করোনাকে উপেক্ষা করে লোকের ডোর টু ডোর মানুষকে পরিষেবা দিয়ে গেছে। করোনার সময় না বিজেপি না কংগ্রেস, অধীর রঞ্জন চৌধুরী কেউ ছিলেন না। বাজে কথা এগুলো হচ্ছে বলতে হয় তাই বলা। দিল্লিতে থেকে